নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের। বিবেচনার আশ্বাস সংস্কার কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে 7 দিনের মধ্যে নীতিমালা চান চালকরা, না মানলে সারা দেশে কর্মসূচির ডাক। ক্ষমতার অপব্যবহার করে সড়কে দখলদারিত্ব এবং অবৈধ সংযোগে চুরি হচ্ছে 10 ভাগ গ্যাস। জ্বালানি খাত সংস্কারে 21 দফা প্রস্তাব ক্যাবের। দুর্নীতি কমায় 3 মাসে সাশ্রয় 370 কোটি টাকা, জানালেন উপদেষ্টা। দেশি বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল, সংকটময় উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে, আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ।
এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন CCR-4 কমিশনার। একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য ও ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্ব একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বিশ্বব্যাপী যেখানে পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়, মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। সবার মতামত মাথায় রেখে আলোচনা করে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ। এবার বরিশালের শহীদ ৭৯ পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের 2 শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই, চাইছেন হত্যার বিচার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৭৯ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর
ইসরায়েলের নির্দেশে গুলি চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বিদেশি অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখুন, আমরা কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে শেখ হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি করা ঠিক হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে এক সেমিনারে উপদেষ্টা আরও বলেছেন, রোহিঙ্গা সংকট এখন খুবই জটিল বিষয়, দ্রুতের সমাধানও সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হতে পারে। বিশ্ব সম্প্রদায়কে এমন বার্তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেছেন উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে বাংলাদেশ জবাব দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আমরা কিন্তু বলেছিলাম যে এই চুক্তি বাস্তবায়িত হবে না, কারণ আগের 2বারের বা 3বারের চেয়ে এবারের যে তাদেরকে যে উচ্ছেদ অভিযানটা ছিল সেটা ছিল সম্পূর্ণ অন্য চরিত্রের। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে তারা ওখানে অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে থাকতে পারে। আমাদের মূল সমস্যাটা কিন্তু ক্ষেত্রটা হচ্ছে আরাকান, যদিও সমস্যা কেন্দ্রীয় সরকারের সাথেও। নতুন যেই ব্যবস্থা আসবে মিয়ানমারের, সেখানে রাখাইন রাজ্যে অবশ্যই আরাকান আর্মি হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না করলে এই চিত্র বদলাবে না। আল আমিন তুষারের প্রতিবেদন। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। সেকেলে গণপরিবহন ব্যবহারে অনীহার কারণে 2 দশকে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। মাল বাংলা ওই পুলিশের লাইনের গাড়ি, পুলিশের ডিউটির গাড়ি 100 টাকা করে টাকা নিত। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবে চলবে। লেগুনাগুলো আর অটো রিক্সাগুলো প্রচুর জাম করবে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা। সিটি কর্পোরেশন বলছে সব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। আমরা প্রতিদিন 4 পালা করে এই হকারদেরকে অপসারণ করি, এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। উচ্ছেদ করি কাদের? যে অবস্থান করছে তাকে। পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটরার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছায়ায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি ক্রয়ে দুর্নীতি কমায় গত 3 মাসে সরকারের 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। অবৈধ সংযোগের মাধ্যমে প্রায় 10 ভাগ গ্যাস চুরি হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেছেন, জ্বালানি সংকটে শিল্প খাত রুগ্ন হয়ে পড়ছে। এই খাতের সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার কাছে 21 দফা প্রস্তাব করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ক্যাব।
জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত, ফলে ক্রমাগতভাবে কমেছে এ খাতের প্রবৃদ্ধি। 2020-21 অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29%। 2023-24 অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে 6.66%। শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। এ খাতের নেতিবাচক প্রভাব পড়ায় রপ্তানি ও কর্মসংস্থান কমেছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস সাপ্লাইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমার প্রোডাকশনটা হবে না। এটা একটা সাইক্লিক অর্ডারের মতো। তেল, গ্যাস, বিদ্যুৎ, এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই দেশে কোনো বিনিয়োগও হবে না, এই দেশে কোনো উৎপাদনও হবে না। আর উৎপাদন যদি কম হয় তাহলে মূল্যস্ফীতি এমনি বাড়বে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, গত 2 মাসে প্রায় 5,000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধ করতে পারলে সংকট কমানো সম্ভব বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আমরা এই সপ্তাহে 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করতে। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জ্বালানি বিষয়ক এক অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে এ খাতের সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়। একটা সরকারি ছত্রছায়ায় একটা শ্রেণী তৈরি করা হয়, আইনগতভাবে আইন দিয়ে তৈরি করা হয় বেআইনি এবং লুণ্ঠন করার জন্য। আমদানি নির্ভর বাজারে মার্কেট বেস প্রাইসিং জ্বালানি নিরাপত্তায় কোনো কাজে আসবে না বলে ক্যাবের আলোচনায় তুলে ধরা হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের পরম মিত্র দেশ যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারির পর এমনটাই ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। যদিও এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সুনির্দিষ্ট করে কিছুই বলতে রাজি হননি। এছাড়াও আইসিসির গঠন সংক্রান্ত চুক্তিতে সই করেছে এমন 124টি দেশে পা রাখলে নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে নিন্দা জানাতে ওয়াশিংটন এবং তেল আবিবের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্যানবেরা। এবার খেলার খবর। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিনিয়রকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। তবে সুখবর আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দ্বিতীয় এমআরআই রিপোর্ট ইতিবাচক আশায় ক্যারিবীয় সিরিজেই তার ফেরার ব্যাপারে আশাবাদী বোর্ড। স্বস্তির খবর পাওয়া গেল পেসার তানজিম সাকিবকে নিয়েও। সব ঠিক থাকলে শান্তর সঙ্গে তিনিও ফিরবেন ওয়ানডে সিরিজ দিয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় বাংলাদেশ দল লড়ছে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে। চলছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। এরপরেও মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের ব্যস্ততা। আলাদা করে বললে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাব চলছে। শনিবার হোম অফ ক্রিকেটে এসেছিলেন 3 ক্রিকেটার, শামীম পাটোয়ারি, পেসার মুশফিক হাসান আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শামীম পাটোয়ারি এবং মুশফিক হাসান এই মুহূর্তে জাতীয় দলের বিবেচনায় নেই। তবে নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও সেখানে সুখবর পাওয়া গেল টাইগার অধিনায়ককে নিয়ে। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশের ডাগআউটে ফিরছেন শান্ত। শনিবার তার একটি এমআরআই করা হয়েছে, যেখানে এসেছে ইতিবাচক ফল। তবে শান্তকে নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেলেও টাইগারদের মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে নিয়ে পাওয়া গেল অস্বস্তির খবর। বিসিবি সূত্র নিশ্চিত করেছে মুশফিককে পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি আঙুলে চোট পেয়েছিলেন। যদিও এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, আলাদা করে বললে মুশফিক কিংবা নাজমুল হোসেন শান্তর জন্য। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে যে ওয়ানডেতে প্রস্তুতির বাংলাদেশের সবশেষ সুযোগ। তবে সেখানে আছে একটা স্বস্তির খবর, আর সেটা পেসার তানজিম সাকিবের জন্য। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এই মুহূর্তে তিনি গায়ানাতে খেলছেন গ্লোবাল টি20 লিগ। তবে টি20 আর ওয়ানডে ফরম্যাট ভিন্ন বলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় নিয়মিতই তার খোঁজ খবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেখানেও অনুশীলনে কি করতে হবে কি করতে হবে না সেটা ঠিকঠাক জানিয়ে দিচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলাই বাহুল্য যে স্কোয়াডটি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য স্কোয়াড। মাহবুব রিমন, সময় সংবাদ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়।
সঙ্গেই থাকুন সময়।